কোশ্চেনটা হলো এটা, আমি নিজেকেই করতে চাই। এই মুহূর্তে সুফি ঐতিহ্য কী কারণে দরকার? আমরা যদি বাংলাদেশ না টোটাল ভারতবর্ষ হিসাব করি, এখানে একটা ম্যাক্সিমাম পোর্শন আছে মুসলিম জনগোষ্ঠীর। এখন মুসলিম জনগোষ্ঠীর এখানে মুসলিম অধ্যুষিত হয়ে ওঠার তো কোনো কারণ নেই, বেসিক্যালি কারণ নেই। কারণ ইসলামের উৎপত্তি বা মুসলিম অন্টোলজির উৎপত্তি তো আরবে, সো এখানে কেন? এটার অন্যতম একটা কারণ ছিল এই সুফি গোষ্ঠী বা তাসাউফপন্থী এই গোষ্ঠী। তো এটা হলো হিস্ট্রির ব্যাপার। এখন এই মুহূর্তে এসে আমি সুফিবাদ নিয়ে যখন আলোচনা করব বা সুফি ঐতিহ্য নিয়ে আলোচনা করব, তখন এটা প্রশ্ন উঠতে পারে যে আমরা এখানে সুফি ঐতিহ্য বলতে কী বুঝি বা কীভাবে ভাবতে চাই, মানে বাংলা অঞ্চলে আমরা সুফি ঐতিহ্য নিয়ে কী বুঝি বা ভাবতে চাই। সম্ভবত ম্যাক্সিমামেরই ধারণা সুফি ঐতিহ্য মানে হলো এরা সাধনা করেন পাহাড় পর্বতে, গাছের নিচে বা এইরকম জায়গাগুলোতে এনারা সাধনা টাধনা করেন, জ্ঞান চর্চা করেন, নিজের মতো করে ধ্যানে থাকেন। নট লাইক দ্যাট। মানে সুফি ঐতিহ্য কখনোই এরকম না, ইভেন কখনোই ছিলও না। যদি এটাই করতেন, মানে ধ্যান সাধনা কি বলে ওই জনমানুষ থেকে বহু দূরে, মানে অচিন দূরে যেটাকে বলা হয়, লালনকে যেরকম বলা হয়েছে অচিন দূরে থাকতেন, এরকম জায়গা থেকে যদি ওনারা ধ্যান সাধনাই করতেন, তাহলে আলটিমেটলি এখন আমার আলোচনারই দরকার হতো না। অথবা ওনারা চিন্তাই করতেন না যে সুফিদের নিয়ে আলোচনা করতে হবে। এই কথার অর্থ হচ্ছে সুফি বলতে বা সুফি ঐতিহ্য বলতে আমরা যেটা বুঝে থাকি, এই ভাবনায় আমাদের এখানে ভুল আছে, একদমই ভুল আছে। এই ভুলের অন্যতম কারণ হলো আমাদের এই অঞ্চলের সোসাইটির যে ধারণা, সেই ধারণার কারণে ভুল আছে। কারণ আমাদের এখানে কোম বেসড সোসাইটি, মানে প্রাচীনকাল থেকে আমি বলছি কোম বেসড সোসাইটি। এখানে মনোটোনাস বা কী বলে একরৈখিক কোনো সমাজের ধারণা এখানে গড়ে ওঠে নাই। আর কোম বেসড সোসাইটি মানে হলো সেখানে বিবিধ মতের আধিক্য এখানে বেশি, যার ফলে আমাদের এখানে যোগী, সন্ন্যাসী, বাউল, ফকির, নাথ, বৈষ্ণব এরকম নানা ধারাগুলো আমাদের অঞ্চলে গড়ে উঠছে। তো যখন এখানে সুফিরা আসছেন, মানে বাংলা অঞ্চলে যখন সুফিরা আসছেন, তখন এই সুফিদেরকে আমাদের এখানের লোকজন এই কোম গোষ্ঠীর যে নাথ, যোগী বা এই যে গোষ্ঠীগুলো, এদের সঙ্গে সম্ভবত সিং করে ফেলছে। যার ফলে আমাদের কাছে সুফি মানেই এরকম হয়ে উঠছে যে সুফি মানেই হলো সে ধ্যান করে, সে সাধনা করে, একটু নাচাগানা করে, বা যেটাকে বলা হয় কলন্দরিয়া তো বোঝেন, দামাদাম মাস্ত কালান্দার, ওই কলন্দরিয়া হিসেবে আমাদের এখানে ধরে নেওয়ার একটা প্রবণতা আছে। কিন্তু আমরা যদি একটু আদিতে যাই, আমি সেই শাহজালাল ইয়েমেনির কথা বলবো না বা আমি খান জাহানানির কথা বলবো না, আমি একদম খুব বেশি অতীতে যাব না। আমি শেরপুরের এখানে এক দাদা ছিলেন গারো, উনি হয়তো জানবেন পাগলায় ধুম, একটা আন্দোলন হয় পাগলায় ধুম, দাদা বোধহয় জানেন পাগলায় ধুম। ওখানে টিপু পাগলা নামক এক ভদ্রলোক একটা আন্দোলন করেন, এটা নিয়ে বেশ আলোচনা আছে। এখন কোশ্চেন হলো, টিপু পাগলা তো আমাদের ওই অঞ্চলে তাকে একজন পীর বা দরবেশ হিসেবে ট্রিট করায় নাকি দাদা? কোশ্চেন হলো সেখানে তাহলে গারোরা কেন অংশগ্রহণ করছিলেন? কোশ্চেন হলো সেখানে ওখানকার চাষারা কেন অংশগ্রহণ করছিলেন? অথবা ওখানকার সাধারণ মুসলমান যে জনগোষ্ঠী, তারাই বা ওখানে কেন অংশগ্রহণ করছিলেন? কৃষকরা যারা। বিষয় হচ্ছে এই টিপু পাগলা সে মূলত ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে সে প্রজার জমিনের কথা বলতে চাইছিলেন, প্রজার কাছে জমিনের মালিকানা আসবে সেটার কথা বলতে চাইছিলেন। অর্থাৎ টিপু পাগলা তার যে আন্দোলনটা করছেন, তার যে চর্চাটা করছেন, সেটার সাথে জনগোষ্ঠীর সম্পৃক্ততা ছিল, জনগোষ্ঠীর অধিকারের সম্পৃক্ততা ছিল। তাকে আপনি খুঁজে পাবেন না সে সাধনা করছে, জ্ঞান সাধনা করছে, ওখানে গিয়ে এটা করছে ওটা করছে, এরকম তাকে খুঁজে পাবেন না। এটা একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ আসেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটা সবাই এটা সম্পর্কে সম্ভবত ওয়াকিবহাল। সন্ন্যাসী বুঝলাম, ফকির কারা? ফকিরটা এখানে কারা? তাদের এখানে কী কাজ ছিল? ফকির হইল মাদারি সিলসিলার মজনু শাহ, মাদারি সিলসিলার একটা গোষ্ঠী, এরা কলন্দরীয় ধারার। কিন্তু এদেরকে আমরা চিনতেছি ঠিক কীভাবে? এদেরকে আমরা চিনতেছি জমিদারদের সাথে বা কলোনির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই আমরা এদেরকে চিনতেছি।
এবং তাদের যে ওস্তাদ, সেই ওস্তাদের একজনের নাম শুনতেছি হলো মজনু শাহ ফকির মজনু শাহ, সে একজন দরবেশ বা সুফি। আরেকজনের নাম শুনতেছি রানী ভবানী। তো তারা কিন্তু এখানে কি করতেছে, তারা কিন্তু এখানকার মানুষের জমিনের যে অধিকার, মানে খোদার জমিন আমার, মানে খোদার জমিন সবার, আমার বলতে আমি বলছি সবার, এটা নিয়ে তারা আন্দোলন করতেছে, বিদ্রোহ করতেছে। সেটা নিয়ে তো ইংরেজরা প্রচুর তাদের বিরুদ্ধে জুলুম টুলুম এগুলোও করছে। তাহলে সুফিদের নিয়ে আমাদের যে ভাবনাটা, সেই ভাবনাটাকে আগে চেঞ্জ করতে হবে, যে সুফি মানেই হলো ব্যাপারটা এরকম না। সুফি মানে হলো যে সাধারণ মানুষেরই তারা একজন, এবং সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের দাবি দেওয়া, এই টোটাল জিনিসগুলো নিয়ে তারা কাজ করছেন। এভাবেই সুফিদেরকে যদি আমরা ডেসক্রাইব করি, তখন আমার বুঝে আসবে যে ইনরা আমাকে আজকে সুফি ঐতিহ্য নিয়ে কেন এখানে দাওয়াত দিল, আর আমিই বা কেন আসলাম। আমার এখন তো ওই সুফিদের যে হাল মাকাম, তারপর বিভিন্ন স্তর, বিভিন্ন রিচুয়াল, সেগুলো শোনার জন্য তো সবার দরকার নাই। সেটা একাডেমিয়ার আলাপ, সেই একাডেমিয়ার আলাপগুলো আমি একাডেমিয়ায় বসে করব, অথবা ফিলোসফি, এগুলো নিয়ে একাডেমিয়াতে আমরা আলাপ করতে পারি। কিন্তু সুফিদের জরুরত কী ছিল, বা সুফিদের এখানে উত্থান কী কারণে, সেটা জানতে গেলে অবশ্যই সুফিরা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত ছিল, সাধারণ মানুষের হয়ে কাজ করছে, সাধারণ মানুষের সোসাইটির অংশ হয়ে কাজ করছে। তারা কখনো অপর হয়ে বা অপর কোনো সত্তা হয়ে সাধারণ মানুষের সঙ্গে মেশে নাই। দ্যাট ইজ ওয়াই সুফি এই অঞ্চলে, আমাদের এই বাংলা অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা একটা প্যারাডাইম শিফটের কাজ করছে। তারা একটা অন্টোলজিকে চেঞ্জ করছে, একটা জ্ঞানতাত্ত্বিক যা বলবো না, একটা জায়গার ম্যাস পিপলের মনোজগৎকে চেঞ্জ করছে। সেই চেঞ্জের কারণ জুলুম করেও ছিল না, সেই চেঞ্জের কারণ কি বলে অধিগ্রহণ করেও ছিল না, সেই চেঞ্জের কারণ ছিল ওই সোসাইটির একজন হয়ে ওঠার মাধ্যমে। এর বড় প্রমাণ পাইবেন আপনি খান জাহান আলী। খান জাহান আলী কে ছিলেন? একজন সেনাপতি ছিলেন। কিন্তু আপনি বা আমি খান জাহান আলীকে কি সেনাপতি হিসেবে চিনি? নেবার। তাকে একজন দরবেশ হিসেবে চিনি, একজন সুফি হিসেবে চিনি। সে কী করছেন এখানে এসে? দরবেশ হয়ে উঠলেন কেন? তাকে তোমরা বলতে পারতাম সে একজন তরবারি লয়ে আসে, এসে কোপাই টোপাই বলছে যে ঠিক আছে তোমরা এখন মুসলমান হয়ে যাও। নো, সে তো ভেবে করে না। তাকে আপনি চিনতেছেন দরবেশ হিসেবে, তাকে আপনি চিনতেছেন পীর হিসেবে। কারণ হলো সে এখানে এসে দক্ষিণ অঞ্চলে যে লবণাক্ত, এটা আপনার রিচার্ড ডিটনের বইয়ে পাবেন, এগুলো লবণাক্ত যে মানে ফসল হয় না এই জমিগুলো, অথবা ওখানকার সুন্দরবনের যে বৃক্ষ যেগুলোতে ধান উৎপাদন হয় না, সেই জায়গাগুলো ধান উৎপাদনের উপযোগী করছেন। লবণাক্ত পানিকে সরায় সেখানে মিঠা পানির ব্যবস্থা করছেন। ব্যবস্থা করে সেখানকার মানুষের কৃষির সঙ্গে, সেখানকার মানুষের উৎপাদনের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। দ্যাট ইজ ওয়াই তিনি ধীরে ধীরে সুফি হয়ে উঠছেন। মানে সুফি মানে এরকম না যে মিলহাম পেলাম, গাছের নিচে বসলাম, ধ্যান করলাম, সাধারণ মানুষ আমাকে এসে পীর পীর বলে আমার উপর পায়ের উপর ঢুকে পড়লো। নট লাইক দ্যাট। তাদেরকে মানুষের সঙ্গে মিশতে হয়েছে, মানুষের কথা বলতে হয়েছে, মানুষের সঙ্গে হইয়া জুলুমের বিরুদ্ধে তাদেরকে লড়তে হয়েছে, তারপরেই তারা সুফি হয়েছে। সো আমি যেহেতু ভাবছিলাম যে কোশ্চেনিয়ার হবে, এখানে যেহেতু কোশ্চেনিয়ার হচ্ছে না, আমি এটুক বলেই আমার বক্তব্য শেষ করতেছি। আরও দুজন আছেন, ধন্যবাদ। ধন্যবাদ পুলিন বক্সিকে। আসলে আমরা একটা ক্রনোলজিক্যাল যে ব্যাপারগুলো থাকে, হিস্ট্রিক্যাল যে রিপ্রেজেন্টেশন, সেখান থেকে শুনছিলাম পুলিন বক্সির কাছ থেকে। আমাদের আজকের আলোচনার যে বিষয় সাহিত্যে সুফিবাদ, আমি আশা করব আমাদের মোহাম্মদ জসিমউদ্দিন, সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, তিনি যেই জায়গা থেকে পুলিন বক্সি শেষ করেছেন, এক ধরনের হিস্ট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বা তাদের যে হিস্ট্রিক্যাল যে একটা গ্রাফ উনি দেখানোর চেষ্টা করেছেন, এবং জনজীবনে যেই ধারার মধ্য দিয়ে এই সুফিবাদের যে বিস্তার ঘটেছে বা তাদের উদ্ভব বিকাশের যে জায়গা, সেই পরবর্তী জায়গা থেকে একেবারে অ্যাপ্লাইড যে লিটারেচার আছে সেই জায়গায় অধ্যাপক জসিমউদ্দিন আলোচনা করবেন। ধন্যবাদ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সাহিত্য ও কুয়াশা উৎসব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগছে। প্রথমত আমি অভিব্যক্তি প্রকাশ করি এভাবেই, কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় যখন সাহিত্যকে নিয়ে চিন্তা করে, তখন আমার কাছে প্রথমত যেটি মনে হয় যে মানুষের মনন জগতে আসলে একটা বড় ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই মানুষ সেই ধরনের আয়োজন করে। এই জন্য ধন্যবাদ জানাই। পুলিন্দা যেই কথাগুলো বলছিলেন আমি ঠিক সেখান থেকেই আসলে যাব, তবে তার আগে বলি যে এটি
একটা জায়গায় উনি খুব এমফাসাইজ করেছেন, সেটি হচ্ছে যে সন্ন্যাসবাদ বা আমরা যেটাকে বলছি যে ঘর সংসার ছেড়ে এসে গাছের নিচে বসবো বা কোথাও গিয়ে ধ্যান করে বসে থাকবো, সেই জায়গাটাকে বাদ দিয়ে আসলে গণের সাথে বা জীবনমুখী একটা বাস্তবতার সাথে সুফিজমের উনি একটা সম্পৃক্ততা দেখিয়েছেন। ঠিক এটার সাথে আমি একটু হিস্ট্রিক্যাল একটা জায়গা অবশ্যই যোগ করা দরকার, সেটা হচ্ছে যে এই সুফিজমের উদ্ভবটা আসলে কখন থেকে আমরা সাধারণত দেখি এবং এটা কীভাবে চলে আসে যুগ যুগ ধরে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, মসজিদে নববীতে যান, তার হিজরের প্রথম বর্ষ থেকেই কিন্তু এই সুফিজমের যে উদ্ভবটা আছে সেটা আমাদেরকে একটু মানে মাথায় রাখতে হবে। আহলুল সুফা অর্থাৎ মসজিদে নববীতে একদল সাহাবী ছিলেন, তারা কিন্তু সার্বক্ষণিক সেখানে অবস্থান করতেন এবং সেখান থেকেই কিন্তু এই সুফিজমের উদ্ভবটা হয়েছে, একটা দর্শনের উদ্ভব হয়েছে, সেটা জীবনমুখী। এবং সেখানে আমি একটু বলি যে সাহিত্যে যেহেতু মানে সাহিত্য তো আর এমনি হুট করে আসে না, সাহিত্য সবসময় জীবনের কথা বলে, সমাজের কথা বলে, আগামী দিন কীভাবে এই সমাজকে বিনির্মাণ করবে তার কথা বলে। সেই সমস্ত সাহাবীদের প্রেক্ষাপটটা ছিল ঠিক এরকম, যেহেতু হিজরত হয়েছে এবং নতুন একটা বিবর্তনের মধ্য দিয়ে আসলে সমাজ ব্যবস্থা যাচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের অন্য কোনো জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না, তারা ওখানেই থাকতে হতো, সব কিছুকে ছেড়ে সব কিছু থাকতে হতো। এবং তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ ওই যে আমার পূর্ববর্তী আলোচক যিনি বললেন যে জীবনমুখী কর্মকাণ্ডগুলোকে নিয়ে সম্পৃক্ত করার চিন্তা থেকেই কিন্তু এই আহলুস সুফা ওনারা কিন্তু চিন্তা করেছেন। এটা বিস্তৃতি ব্যাপকভাবে ঘটা শুরু করলো। সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে এক সময় এসে যে কিছু কিছু মানুষ ভাবলো তাহলে এখান থেকে আমার মনে হয় যে আমরা বৈরাগ্যবাদ লাভ করি বা সন্ন্যাসী হয়ে যায়, সন্ন্যাসী যে জিনিসটা বললেন, বা এই থেকে আমরা ইসলাম ধর্মের কেউ কেউ ফকির আন্দোলন, মানে ফকির আন্দোলন, সেই আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে মিলানো হবে না, এটি ওই যে আহলুস সুফার সাথে মিলিয়ে তারা করার চেষ্টা করেছেন। এবার আসুন আমরা একটু জাম দিয়ে চলে আসি, যেহেতু সংক্ষিপ্ত সময়ে কথা শেষ করতে হবে। বিশ্ব দরবারে কয়েকটি জায়গায় এই সুফিজম কিন্তু এখন ইস্ট অ্যান্ড ওয়েস্ট সকল জায়গাতে কিন্তু চর্চা হচ্ছে, তবে সবচেয়ে বেশি হচ্ছে ইস্টে। এটা আমাদেরকে সবসময় মাথায় রেখে এগোতে হবে। আমরা দেখি জালালউদ্দিন রুমি, ওনার যদি কবিতাগুলো আমরা পড়ি তাহলে দেখব যে এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ডক্টর এনামুল হকের আসলে সুফিজম নিয়ে যে বইটা আছে সেখান থেকে যদি আমরা মোদ্দা কথা এভাবে মানে টানি, তিনিই বলছেন যে বৈষয়িক লাভ বা আকাঙ্ক্ষা এর প্রতি কোনো ধরনের চিন্তা চেতনা থাকবে না, থাকবে কার সাথে? পরমাত্মা অর্থাৎ আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে তার একটা সংযোগ থাকবে এবং ওয়ান টু ওয়ান কানেকশন করবে, কিন্তু সেই কানেকশনটা আবার বিচ্ছিন্নতাবাদের মধ্য দিয়ে নয়, একটা সামষ্টিকভাবে সেটাকে বিনির্মাণ করবে। আমরা জালালউদ্দিন রুমির কবিতাগুলো যখন দেখি, তিনি কিন্তু সেই চিন্তা থেকেই কিন্তু আসলে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, তবে সেটি মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য একটা বিষয় ছিল। এরপরে আমরা যখন হাফিজে আসব, হাফিজের কবিতায় যখন আমরা আসি বা হাফিজের যে ফিলসফিটা আছে, এখানে এসে কিন্তু একটা ডিস্টরশন ঘটে যায়, অর্থাৎ একটা রূপান্তর ঘটে। সেই রূপান্তরটা তিনি অনেকটাই যে সৃষ্টিকর্তার সাথে সংযোগ রাখতে চেয়েছেন, কিন্তু সেখানে কিছু বিভ্রান্তিকরের সৃষ্টি করেছেন, যেটা নিয়ে অনেক কথা আছে, সেটা আমরা ওই যে মনসুর হাল্লাজ একটু পরে আসছি। তিনি যেমন হাফিজে জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন, এটা এখন আমাদের সুফিজমের আজকের আলোচনায় খুবই প্রাসঙ্গিক। সেটা হচ্ছে এই সৃষ্টিকর্তা যিনি, তিনি আসলে নবী এবং রাসূলদের মধ্যে প্রকাশ পেয়েছে এবং সেই প্রকাশটা মানে পীর বা মুর্শিদ যারা আছেন তাদের মধ্যে চলে এসেছে। আরও সহজ কথায় আমরা যদি বলি, যিনি স্রষ্টা, যিনি রাসূল এবং যিনি মুর্শিদ, এই তিন সত্তাকে একই সত্তার বহিঃপ্রকাশ হিসাবে দেখানো হয়েছে। অর্থাৎ কি, এখন একটা শিরকি একটা কথা চলে এসেছে, যার কারণে আপনারা দেখবেন যখন সুফিজম নিয়ে আমরা আলোচনা করি, জালালউদ্দিন রুমিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু সেখানে হাফিজকে অনেক সময় এটা নিয়ে কোয়েশ্চেন করা হয়। ঠিক তেমনিভাবে আমরা যদি মনসুর হাল্লাজের কথা বলছিলাম, মনসুর হাল্লাজের সেই আইনুল হক যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ আমি সত্য, আমি খোদা, এই
বিবর্তনের মধ্য দিয়ে তিনি যখন নিয়ে আসেন এবং সাহিত্য কিন্তু এটা নিয়ে আসে। এবং আমি একটা স্টাডিতে দেখেছি যে অনেকে এটাকে রিলেট করার চেষ্টা করেছেন সেই ইংরেজি রোম্যান্টিসিজমের যে একটা লাইন আছে যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, এটার সাথে আসলে সম্পৃক্ত করে ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু বিষয়টা মোটেও আসলে প্যারালাল ওয়েতে বা সাইমালটেনিয়াসলি পড়ার কোনো সুযোগ নেই। দুইটার কনসেপ্ট ছিল সম্পূর্ণরূপে ভিন্ন। এখন এই যে মনসুর হাল্লাজের কথা বললাম, এই মনসুর হাল্লাজের এই প্রভাবটা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে এসেছে, সাহিত্যে এর মানে বিস্তৃতি অনেক লাভ করেছে। আমি আবার চলে আসি যে আল্লামা মোহাম্মদ ইকবাল, এই আমরা যখন সুফিজম নিয়ে আলোচনা করব, ইকবালের খুদি অর্থাৎ সেলফহুড নিয়ে যখন কথা বলি, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সুফিজমকে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে ওই যে জালালউদ্দিন রুমি যেভাবে দেখেছেন বা যেই সোফা যারা যেভাবে আন্দোলনটা করেছেন সেভাবে তিনি করার চেষ্টা করেছেন। এরপরে আমরা জানি যে রুমি এবং ইকবাল দ্বারা কিন্তু প্রভাবিত ছিলেন অনেক ক্ষেত্রেই কাজী নজরুল ইসলাম। তার অনেক কবিতায় আমরা কিন্তু এই সুফিজমটাকে খুঁজে পাই। এটা হচ্ছে সাহিত্যের একটা আমি মোটা দাগে টানলাম। তবে এর সাথে কিন্তু সাহিত্যকে এখানেই কনফাইনমেন্ট, এরপরে আমরা জসীমউদ্দিন বলি বা ফররুখ আহমদ বলি, আল মাহমুদ বলি, তাদের কবিতাতেও আমরা আসলে খুঁজে পাই, বা রবীন্দ্রনাথের কোনো কোনো জায়গায় কিন্তু আমরা সেটাকে খুঁজে পাচ্ছি। তবে আমি যে এটাই মানে খুব ফোকাস করতে চাই আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে যে আদি নিদর্শন হিসেবে আমরা চর্যাপদ বলি, সেই চর্যাপদের সাথে বা সহজিয়া যে গানগুলোর কথা আমরা বলছি, এই সহজিয়া গানগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি বা দেখি, সেইখানেও কিন্তু সুফিজমের কিছু প্রভাব মানে ভাবের সাথে মিল আছে। আমি প্রভাব আছে সে কথাটা বলাটা ভুল হবে, কিন্তু এটা কেন ঘটলো? কারণ এটা ঘটলো যে প্রত্যেকটা ধর্মেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু স্রষ্টার সাথে সৃষ্টির যে সংযোগ বা সম্পৃক্ততা, তার একটা সংযোগ ঘটানোর চেষ্টা করেছেন। তবে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন এখানে আসেন, তার পূর্বেই কিন্তু এই ভারতীয় উপমহাদেশে আরব থেকে মুসলমানদের পীর মাশায়েখদের কিন্তু একটা আগমন, বা মুসলিম মনীষী যারা আছেন তারা কিন্তু আগমন ঘটে। সেই আগমনের ফলে এই আমরা যেটা বলছি যে মধ্যযুগের যে সাহিত্য বৈষ্ণব পদাবলী, সেই বৈষ্ণব পদাবলীতে যদি আমরা খুব ভালোভাবে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করি, আমরা কিন্তু সেখানে দেখি সুফিজমের একটা ভালো প্রভাব পড়েছে। কেন সেই প্রভাবটা পড়েছে, এটা একটা যৌক্তিক কারণ আছে। কারণটা হচ্ছে তখন ইতিমধ্যে বাণিজ্যের কারণে, ধর্মীয় কারণে মুসলিম মানে গুণীজনেরা কিন্তু এখানে আসা শুরু করেছেন, পীররা আসা শুরু করেছেন। তখন সেই বৈষ্ণব পদাবলী যারা রচনা করতেন, তারা কিন্তু মানুষের সাইকোলজিটা বুঝতে পেরেছেন এবং তারা কিন্তু সেটাকে অ্যাডপ্ট করে নিয়েছেন। তারপরে আমরা দেখি আলাউল সহ অন্যান্যদের যে সাহিত্যগুলো রচিত হয়েছে, শাহ গরিবুল্লাহর যে সাহিত্য আছে, সেখানেও কিন্তু আমরা সুফিজমের একটা বিস্তৃতি লাভ করি। এই সমস্যাটা হয়ে গেছে, আমরা একবিংশ এই আধুনিক কালে এসে এইটাকে যখন আমরা দেখেছি যে ওই যে সন্ন্যাসবাদের যে থিওরিটা, সন্ন্যাসবাদ কিন্তু আমি কিন্তু বারবার বলছি, এটা উপনিবেশবাদ বিরোধী যে সন্ন্যাসবাদ, তার সাথে কিন্তু সম্পৃক্ত নেই। এটা কীভাবে হচ্ছে, জগৎ সংসার সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা কি করব, ধ্যান করব, উপাসনা করব, বা আমরা কিছু রিচুয়াল অ্যাক্টিভিটিস করব। এখানে সমস্যাটা দাঁড়িয়েছে এই সুফিজমের মূল কনসেপ্টে বারবার বলা হয়েছে, সেখানে আপনাকে ত্যাগটা করতে হবে জনগণের জন্য, জনগণকে স্রষ্টার সাথে সম্পৃক্ত করার জন্য। কিন্তু বর্তমান সময়ে যে সুফিজমের যে কনসেপ্টটা আমাদের চলে আসে, কারণ আমরা যেমন বলি যে লালনের যে দর্শন, লালনের সাথে আমরা অনেক সময় সুফিজমকে মিলিয়ে ফেলি। এখন লালনের উপরে সুফিজমের প্রভাব আছে, এটা আমি বিশ্বাস করি। আরেকটা হচ্ছে যে তিনি সুফিজমকে প্রমোট করেছেন, এই কথাটাকে হেল্প করে বা জোর দিয়ে কিন্তু বলার কোনো মানে উপায় আমাদের কাছে নেই, কারণ তিনি একটা আদর্শ ধারণ করেছেন, তিনি তার মানে চিন্তা চেতনা দর্শন নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছেন। এখন এই জায়গায় আমরা অনেক সময় বলতে, আবার আরেকটা কথা আমাদেরকে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে, ঊনবিংশ শতাব্দীর শুরুতে যখন মাইজ ভান্ডারির যে খানকাটা প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেখি যে এই সুফিজমকে ধারণ করে কিন্তু চলে আসে। উনি অলরেডি তাসফের কথা বলেছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই যে লালনবাদ, এই মাইজ ভান্ডারি যে দর্শনটা আছে, এখন কিন্তু তাসফকে কিন্তু আপনি খুঁজে পাবেন না, সেখানে ভিন্ন একটা ধারা গড়ে উঠেছে। এই গড়ে ওঠার পেছনে মূল কারণটা হচ্ছে
সফিজমের সাথে স্থানীয় যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির একটা সংযোগ করে ভিন্ন একটা মাত্রা লাভ করেছে। এখন সেই ভিন্ন মাত্রাকে কি আমি আসলে গ্রহণ করবো না বর্জন করবো, এইটা একটা প্রশ্ন আসতে পারে। এটা দিয়ে আমি আসলে শেষ করব। আমি বলছি যে কোনোটাকেই বর্জন করার আমাদের দরকার নেই, কিন্তু আপনাকে এই জায়গায় নিশ্চিত হতে হবে আপনি এই ফিলোসফিটা, অর্থাৎ বর্তমান যেটা ট্রেন্ড হিসেবে চলছে সেই ফিলোসফিটার মাধ্যমে কি আপনি আপনার স্রষ্টাকে কি সত্যিকার অর্থে খুঁজে পাবেন কিনা, এটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত বিষয় এবং আপনাকে আপনার চিন্তা দিয়ে মানে ধারণ করতে হবে। যদি আমি মনে করি যে আমার চিন্তা দিয়ে যে না আমি তো স্রষ্টাকে সেই ওয়েতে খুঁজে পাবো না, কারণ এর সাথে আমি একটা শব্দ শুরুতেই ব্যবহার করছিলাম, শিরকি বিষয়ের কথা উঠে এসেছে, বেদাতের কথা উঠে এসেছে, এই বিষয়গুলোর সাথেও শরীয়ত এবং মারেফত এই শব্দটা কিন্তু যদি আমরা ব্যবহার না করি তাহলে সফিজমকে টলে আসবে না। অর্থাৎ বর্তমানে যেই সফিজমটা আমরা পাই এটা মারফতের সফিজম বলা হয়, কিন্তু শুরুতে যেটা ছিল সেটা যে শরীয়তেই একটা সফিজম ছিল। তাহলে এখানে কিন্তু একটা ডিভিশন হয়ে গেছে। এই ডিভিশনটা বা এই বিভাজনের মধ্যে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি সবসময় বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, একজন মানুষ তার স্রষ্টাকে পাওয়ার জন্য যে পথটা বেছে নেয় তাকে সেটাকে থাকতে দেন, কিন্তু তিনি যাতে অন্যের মতাদর্শের উপরে আবার আঘাত না করেন। কারণ আমরা যে যেটা বলছিলাম যে মারফতের যারা কাজ করেন তারা কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলেন, এটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যদি মুর্শিদ না থাকে বা শায়েক না থাকে, তার শায়েক বা মুর্শিদ হচ্ছেন শয়তান। এই যে একটা কথা বলে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হয় এবং শরীয়তকে খারিজ করে দেওয়ার চেষ্টা করা হয়, এর কারণে কিন্তু সমাজের এই দ্বন্দ্বটা, এই হানাহানিটা আসলে শুরু হয়। এবং পরিশেষে আমি জাস্ট এটা বলবো যে এর রাজনীতিকরণ যেটা চলছে বা রাজনীতিকরণের যে উত্থানটা ভেরি রিসেন্টলি, আমরা যদি বলে থাকি গত 2 বছরে সফিজমকে নিয়ে যেভাবে প্রমোট করা হচ্ছে, যে এর সাথে সম্পৃক্ত বাউলকে সম্পৃক্ত করা হয়েছে, আপনি দেখবেন সফিজমকে বাউলের সাথে সম্পৃক্ত করা হয়, কিন্তু আমার যে সারি জারি শরীয়তি মারফতি গান আছে তার সাথে সম্পৃক্ত করে এটাকে প্রকাশ করা দরকার ছিল, সেটা কিন্তু করা হচ্ছে না। এর একটা কারণ হচ্ছে যে পলিটিসাইজেশনটা কিন্তু হয়ে গেছে, এবং এই পলিটিসাইজেশনটা ধরার জন্য আমাদেরকে আরেকটু গভীরে যেতে হবে, কারণ এটা একটা বিশাল এজেন্ডা, যে এজেন্ডার মধ্য দিয়ে আবারও নতুন করে একটা বিভাজন তৈরি করা। সুতরাং আমি পরিশেষে আপনাদের প্রতি ঠিক এইভাবে মানে আহ্বান করব, আসুন আমরা যে অবস্থান থেকে থাকি কোনো মতাদর্শের মানুষকেই আসলে আমরা খারিজ করে না দেই, তার প্রতি তিক্ততা প্রকাশ না করি, বরং আমি আমার অবস্থান থেকে রুটে গিয়ে বা মূলে গিয়ে প্রকৃত চিত্রটাকে ধারণ করে অন্যের কাছে সেটাকে প্রকাশ করি। এবং এই দেশে আমি বলবো যে ধর্মীয় যে সম্প্রীতির জায়গা আছে সেটা ধরে রাখি, তবে এটার সাথে সাথে এই শব্দটা আমি অবশ্যই ব্যবহার করব। আমরা প্রায়ই অসাম্প্রদায়িক বাংলাদেশ বলি, এই অসাম্প্রদায়িক শব্দটার মধ্যে সাম্প্রদায়িকতা রয়েছে, এটা আমাকে বুঝতে হবে, বরং ধর্মীয় সম্প্রীতির মধ্যে অসাম্প্রদায়িক চেতনাটাকে বিরাজ করে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। হ্যালো, স্যারকে অসংখ্য ধন্যবাদ তার চমৎকার এবং প্রাঞ্জল আলোচনার জন্য। আসলে আমরা এই দুজন বিদগ্ধ আলোচকের কাছ থেকে যেটি শুনছিলাম যে সাহিত্যে সুফিবাদ, প্রথম আলোচক যেটি বলছিলেন একেবারেই হিস্ট্রিক্যাল একটি জায়গা থেকে আমাদের এই উপমহাদেশীয় যে ধারাটা আছে সুফিবাদের যে ধারা, সেখানে পাগলপন্থী আন্দোলন এবং ভিন্ন ভিন্ন সত্তাগত জায়গা থেকে এক ধরনের হিস্ট্রি রিপ্রেজেন্টেশন আমরা শুনলাম, এবং পরবর্তী সময় অধ্যাপক জসিমউদ্দিনের কাছ থেকে আমরা শুনলাম একেবারেই সাহিত্যে যে ধরনের ইমপ্লিমেন্টেশন হয়েছে বা যে ধরনের বিদগ্ধ বা পণ্ডিত ব্যক্তি যারা সুফিবাদের চর্চা করতেন তাদের এক ধরনের সিনথেসাইজেশন যেটি ঘটেছে, এবং এক ধরনের রাজনৈতিক বক্তব্য বা দ্বিখণ্ডিত জায়গা থেকে বা বিভাজিত জায়গা থেকে অনেক ধরনের যে বিষয়গুলো উঠে এসেছে, এক ধরনের রাজনীতিকীকরণ করার ব্যাপার, তারপরে হচ্ছে যে সাহিত্যের নির্যাসগত এবং অন্তর্গত জায়গা থেকে, এবং যেটি সবথেকে মজার ব্যাপার এবং ভালো লাগার ব্যাপার হচ্ছে স্যার একেবারে প্রিসাইজড একটা ওয়েতে পার্টিকুলেশন এবং সিনথেসাইজেশন, এবং আমার যেটা মনে হচ্ছে যে একেবারে এককভাবে, যেটাকে আমরা এক ধরনের মানে
কি বলে এটাকে একদম পার্টিকুলার জায়গা থেকে স্যার বলার চেষ্টা করেছেন। যদিও খুবই সংক্ষিপ্ত সময় এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করার জায়গা রয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে যথাসময়ে যখন আমরা শুরু করতে পারবো তখন আমরা আরও গভীর এই আলোচনায় অংশ নিব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা মঞ্চে থাকবেন, আমাদের ছোট্ট আনুষ্ঠানিকতা আছে। তার আগে আমরা আরও একটু কথা শুনবো কবি পিয়াস মজিদের কাছ থেকে। তিনি বলবেন আমাদের যে বিষয়টি নিয়ে, বর্তমান বাংলা কবিতা নিয়ে কথা বলবেন কবি পিয়াস মজিদ, যিনি উপপরিচালক বাংলা একাডেমি। আমি আমন্ত্রণ করব কবি পিয়াস মজিদকে বাংলা বর্তমানের বাংলা কবিতা নিয়ে কথা বলবার জন্য। ধন্যবাদ। আসলে প্রথমে ধন্যবাদ জানাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদকে এই অসাধারণ উৎসব আয়োজনের জন্য। আমি সবাইকেই বলবো আসলে এই সাহিত্য সংসদের জন্য একটা করতালি দেওয়ার জন্য, কারণ এই মানে পৌষের বোধহয় আজকে 2 বা 3 তারিখ, শীতের এই শুরুতে এই অসাধারণ কুয়াশা উৎসব, এবং আমি কাছাকাছিই থাকি কিন্তু এখানে আজ প্রথম আসা। আর আসলে এখানে আমার হঠাৎ করেই আসা আমার সতীর্থ প্রীতিভাজন কবি ইমরান মাহফুজের সঙ্গে। তো একবার আমার মনে হচ্ছিল, একবার অনাহত হয়ে চলে আসা, আমার মনে হলো কবিতা বা সাহিত্য তো আসলে এইভাবেই হুট করেই ঢুকে পড়ে এর মধ্যে, মানে শুরু থেকে কেউ কি ভাবে যে সে কবিতা লিখবে, বা এই ব্যাপারটা তো আসলেই হুট করে ব্যাপারটা হয়। বা আপনারা যারা এখানে আছেন কবিতা নিয়ে ভাবেন, সাহিত্য নিয়ে ভাবেন বলেই আয়োজন করেছেন, বইমেলা করেছেন। তো আমরা শীত আসলেই যেই কবিতাটার কথা বারবার হয় আর কি, ভাস্কর চক্রবর্তীর শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। তো এই যে ভাস্করের ব্যাপারেও বা ঋতুর মধ্যেও আমি দেখি যে এই ঋতুগুলো মানুষকে কীভাবে চেঞ্জ করে দেয়। শীতকাল আমার জন্ম ঋতু, এই জন্য হয়তো এটা নিয়ে একটা প্রিয়তা আছে। আবার আমি দেখি যে ঋতুতে যখন আপনার গ্রীষ্মে এক ধরনের একটা ব্যাপার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার ক্যাম্পাসের দাদা পরাগ ডিসিল দাদা একটু আগে কথা বলে আসলো, গেলেন এখান থেকে। তো সেটার সাথে এই ক্যাম্পাসের একটা সাদৃশ্য আছে যে আমরা এমনভাবে হিম উৎসব বা কুয়াশা উৎসব সেগুলো আসলে অফিসিয়ালি পালন না করলেও আমরা নিজেরা সেটাকে অনুভব করি। শুধু আমরা না, সবাই আসলে যারা এখন। তো আমি খুবই শিক্ষিত হলাম একটু পুলিন বক্সি দাদা এবং জসিম ভাই তাদের কাছ থেকে, যে অসাধারণভাবে যে বিষয় নিয়ে, এবং আমি এই সুযোগে আমার মনে হয় যে খুবই মানে কাকতালীয় একটি ব্যাপার যে গতকালই 17ই ডিসেম্বর মাওলানা জালালউদ্দিন রুমির 752তম পৃথিবী থেকে তার যে লীন হয়ে যাওয়া। এবং আমার খুবই, আমি আসলে আমাকে বলেছেন বাংলা কবিতা, আমি আসলে লোভ সংবরণ করতে পারছি না, এর সাথে কানেক্ট করেই আমি একটু বলে মানে বিদায় নিতে চাই দুটো। সেটা হচ্ছে যে 2 বছর আগে আমি ইস্তাম্বুল মানে যাওয়ার উদ্দেশ্যে যখন কাতারের বিমানে পার হচ্ছি, আমি কিন্তু ওই উদ্দেশ্যে যাই নাই। এর আগের দিনে যে রুমি ফেস্টিভ্যাল পার হয়েছে কোনিয়াতে, সেটা আমার জানাও ছিল না, কিন্তু পরে জানলাম হঠাৎ করে। এবং যখন গিয়ে পৌঁছলাম ইস্তাম্বুলে খুব অল্প সময়ের জন্য, তো আমি যাদের কাছে গিয়ে পৌঁছেছি ওরা বললো প্রায় অসম্ভব ব্যাপার, সারা রাত জার্নি করে তোমাকে কোনিয়া যেতে হবে, বাস জার্নি করে। তা আমি কোনোভাবে রেস্ট না নিয়ে কোনিয়া যাওয়ার জন্য এক ছোটো ভাইকে পটিয়ে তারপরে গেলাম। যখন সকালবেলা পৌঁছেছি, মানে কোনিয়া একটি ছোট্ট শহর, ইস্তাম্বুল বা আঙ্কারার ব্যস্ততার বাইরে মনে হচ্ছে একটা ঘুমন্ত শহর। এবং সেই একজন ভদ্রমহিলা তার ক্যাফে খুলে আমরা ওখানে একটু স্যান্ডউইচ এবং কফি বানিয়ে খেলাম। এবং সালাউদ্দিন জারকুবির সেই বাজার, যেখানে শামা ডান্সেরিয়ার যে নানান ধরনের, আমি যে খুব বেশি পুলিন্দা বা জসিম ভাই তাদের মতো জানি তাই না, কিন্তু অপার একটি কৌতূহল আছে আসলে। সুপ্রিয় মৃদু, এটা তো আলাদা কোনো বিষয় না। যারাই কবিতা লেখেন, শিল্পচর্চা করেন, একটু ভাবেন, সৃজনশীল। তো আমাদের এই সঞ্চালককে অসাধারণভাবে বলছিলেন, আমার মনে হচ্ছিল তিনি নিজেও তো একজন বক্তা, আমাদের সবার মাঝেই আসলে এরকম একজন সুফি আত্মা বাস করে। তো আমি সেই অধিকারেই যখন আগ্রহ নিয়ে দেখছিলাম যে সেই নৈবাসী বাজছে। এবং আমি এই কথাগুলো বলছি এই কারণে, আমি জানি যে আপনারা সবাই এইসব বিষয় নিয়ে কোনো না কোনোভাবে জানেন। তো আমিও আপনাদের মতোই আমি একটু ভাগ করে নিচ্ছি, জাস্ট শেয়ার, আশা করি এটাকে বিরক্ত হবেন না। তো যখন আমি যাচ্ছি, আমি যে একটা কৌতূহল থেকে আমার যারা খুব এই বিষয়ে উৎসাহী, রুমি বিষয়ে, জালালউদ্দিন রুমি, কত দিন যাবত আমরা শামশের তাবরেজি এগুলো শুনে আসছি। তো অনেকেই ভিডিও কল দিচ্ছে শুধুমাত্র যে রুমির এই ক্যাবটা যেন আমি নিয়ে আসি। একজন আমি কতগুলো ক্যাব নিয়ে আসবো। আর হচ্ছে আমি যতবার ভিডিও কল দিচ্ছি যে কি সবাই বিরক্ত হচ্ছে, কারণ নীরবতাই ওখানকার প্রার্থনার ভাষা। এবং হচ্ছে আমি অবাক হলাম যে পশ্চিমের এত মানুষ, এটাই আমার একটা কৌতূহলের বিষয়। যখন মানে সম্মানিত আলোচক দুজন কথা বলছিলেন, আমি ভাবছিলাম যে এই যে প্রশ্নগুলো তাদেরকেও তাড়িত করেছে। এবং এই যে বস্তুগত বিশাল জগৎ ছেড়ে আমি দেখলাম যে সুইজারল্যান্ডের একটা মেয়ে আমার পাশে বসে আছে, তার কিন্তু আমার হয়তো আছে, আমি এই নাদানতা আমার আছে, এবং এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই। আমাদের মানুষের সবার আছে যে এই জায়গায় তো আর আমি আবার কবে আসবো, এই একটু ধরে রাখি ছবিতে বা ইয়াতে।
তো কিন্তু আমি দেখলাম যে ওরা তাকাচ্ছে, যে তাদের কোনো কিন্তু মনের ভিতরে গেঁথে যাচ্ছে এই যে নৈবাসী বাজছে। একজন বললো যে আমি 7 ঘন্টা যাবৎ এই শুনছি ইয়েতে, যে এই অন্তরঙ্গ মানে হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি। তো ওখানে থাকার সময় প্রচুর প্রকাশক সম্পাদক আমাকে মেসেজ পাঠাচ্ছে যে তুমি আগামী শুক্রবার সাহিত্য ভাতার জন্য একটা কবিতা লেখো, ভ্রমণ কাহিনী লেখো। মানে অবাক হবেন যে কথা বললাম যে সাহিত্য বা কবিতা এত একটা তাৎক্ষণিকতার বিষয়, যে আসলেই হুট করে ঢুকে পড়ার একটা বিষয়। তা আমি কোনো কিছুই কিন্তু লিখতে পারলাম না, একটা লাইনও না, এবং জাস্ট হচ্ছে নিজের 2-1টা কবিতা ওখানে রেকর্ড করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1-1.5 বছর পরে, আজকে থেকে ঠিক 2 বছর আগে আমি এই মানে কোনিয়াতেই ছিলাম। মজা আশ্চর্য ব্যাপার, জীবন যে আসলে এবং কবিতা যে একটা আশ্চর্য কাকতাল, এটার প্রমাণ হচ্ছে যে 2 বছর পর আমি মানে সুফিবাদ বিষয়ে একটি আলোচনায় এখানে বসে আছি। এবং পুলিন বক্সী দাদার রুমি ও নারী, সেটা আমার খুবই প্রিয় একটি বই। আর আজকে আমি তার কথা শুনলাম জসিম ভাইয়ের, এত অবাক হলাম যে এনামুল হক থেকে শাহগরিবাল্লাহ সবার এগুলো শুনে আমি খুবই মানে প্রাণিত হলাম, দীপিত হলাম। তো অনেক পরে আমি একটি কবিতা লিখলাম, আমিও জালালউদ্দিন রুমি, কুমিল্লা থেকে, আমার বাড়ি কুমিল্লা থেকে কোনিয়া, এই যে গমন। তো সেই কবিতাটি আমি আপনাদের শুনিয়ে আসলে শেষ করব। কিন্তু এর আগে যেহেতু সঞ্চালক বলেছেন, আমি যে কথাটি একটু বলতে চাই, যে অনেকেই হয়তো ভাবেন যে এই সময় যেহেতু কবিতা লিখছি, জনপ্রিয় একটি অভিযোগ যে এখনকার কবিতা এত দুর্বোধ্য কেন। কিন্তু আমি এই সাফাইটি গেয়ে যেতে চাই আপনাদের সবার সাথে। যে কথা হচ্ছে যে আপনি দেখেন যে এইরকম একটা জটিল, আমি অনেককেই বলি যে আমার সময়টা এত জটিল, আমার কবিতা কিভাবে সরল হবে, কবিতার ভাষা কিভাবে সরল হবে। আপনি যখন কবিতা লিখছেন, আপনি জানেন না গাজা, রামাল্লা, ইউক্রেন, নানান জায়গায় যে শিশুটা সকালে জন্মগ্রহণ করেছে। আমি ফিলিস্তিনে আমরা এরকম ছবিও দেখেছি যে সকালে তার সদনে জন্ম হয়েছে, সন্ধ্যায় তার দাফনে অংশ নিচ্ছে। কিন্তু তারপরও ইন্তিফাদা, তারপরও লড়াইয়ের ময়দান থেকে কিন্তু তারা পিছু হটে নেই। শুধু তো ফিলিস্তিন না, সব জায়গায়, আমাদের দেশে নানান জায়গায় এই যে মানুষের, সে জানে না যে কেন তার রক্ত ঝরছে। এবং আমি অবাক হতাম যে নানানগুলো আমাদের মধ্যপ্রাচ্যের এই যে রক্তক্ষয়ী এই যুদ্ধ, তো এগুলোকে বলবো না, চাপিয়ে দেয় আগ্রাসনে, যে শিশুগুলোর দিকে তাকিয়ে যে সকালবেলা যার ধরেন আতুর ঘর, সন্ধ্যায় তার সমাধি রচিত হচ্ছে, কিন্তু তারপরও লড়াই চলছে। এবং এই যে আমি যখন কবিতা লিখছি, সেই কবিতার কালির কাছে কিন্তু সেই রক্তের ছিটা এসে লাগছে। তারপর কিন্তু আমার কবিতা সহজ হতে পারে না। এই কবিতার প্রকাশে কিন্তু ওই জটিলতা, আপনাকে এই রক্তকে ভেদ করে সেই কবিতার ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি মনে করি যে এই পৃথিবী বা এই সময় যেরকম জটিল, সেই সময়ের ভিতরে কিন্তু জটিলতার কিন্তু রং, টিপ ছাপ সেই কবিতার মধ্যে এসে লাগে। তো সেই সাফাইটা হচ্ছে আমার কবিতার পক্ষ থেকে, আমার না, মানে আমাদের প্রজন্মের এবং বাংলা কবিতার। আর আরেকটা বিষয় ধরেন, আমি মনে করি আমার শহরে এই যে বিজয় দিবস গেল, আমি বাচ্চা বয়স থেকে আমি মানে দেয়ালে, আপনারা তো সবাই চিকা মারা কথা জানেন, ওখানে দেখতাম যে তোমাদের যা বলার ছিল বলছে কি যা বাংলাদেশ। তা আমি বললাম এত সুন্দর স্লোগান বামপন্থী ছাত্র সংগঠন বা নানান ধরনের সবাই নানান সাংস্কৃতিক সংগঠনটা দিত। অনেক পরে কবি আসাদ চৌধুরীর সাথে পরিচয় হলো। আরে আমি দেখলাম এটা কবি আসাদ চৌধুরীর কবিতা। এবং আসাদ ভাই আমাকে বললেন, উনিও চলে গেছেন, তার আত্মার শান্তি কামনা করি। আসাদ ভাই বললেন যে কি বলো, কুমিল্লায় আমার সেই কবিতা ছিল, ওখানে কিন্তু আসাদ চৌধুরীর নাম ছিল না, কিন্তু কথা হচ্ছে কবিতা কিন্তু এভাবে রিলেট করে নিয়েছে। অনেকেই বলে যে কবিতা জটিল, আর কবিতা জটিল হবে কেন? আমি মনে করি যেটা যদি শিল্প হয়ে থাকে, ইট মাস্ট মেক এ ব্রিজ, সেতু তৈরি করবেই, আজ না হোক কাল। জীবনানন্দ যখন বলছেন যে আধার ছাড়া অগ্রসর সূর্যালোক নেই, বা হচ্ছে আপনার সবচেয়ে অন্ধ যারা চোখে দেখে আজ তারা, আপনি দেখেন যে তার সময়ে বলা হচ্ছে দুর্বৃত্ত একজন, যে পরাগদা বললেন যে জীবনানন্দ অন্য মানে ট্রামে তো স্লো চলে। আমি তো সেই জায়গায় আমরাও গিয়েছি, আমরা মনে হচ্ছে যে সারাক্ষণ তার মাথার ভিতরে যেগুলো ছিল তার কাছে অতি সহজে ধরা দিয়েছে, কিন্তু জলের মতো একা একা ঘুরে ঘুরে কথা বলেছেন। কিন্তু সেই জলের মতো একা একা ঘুরে ঘুরে কথাগুলো আপনি এখন এসে আগুনের উপকূলে এসে কিন্তু আপনাকে যে কোনো একটা সাধারণ মানুষও এখন জীবনানন্দের অনেক জটিল কবিতাও রিলেট করতে পারেন, কিন্তু এটা আবিষ্কারের জন্য তার 50-60 বছর লাগে। তা আমার কাছে মনে হয় কবিতার ভাষা ধীরে ধীরে বদল হয়, আবিষ্কার হতেও সময় লাগে। এটার জন্য একটা প্রেম দাবি করে, সব কিছুর জন্য একটা প্রেম দাবি করে, যেই প্রেম থেকে আসলে আপনারা এই সাহিত্য উৎসবের আয়োজন করেছেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের অনুমতি নিয়েই আমিও জালালউদ্দিন রুমি নামে আমি সংকোচ বোধ করছি পুলিন্দার পাশে বসে এই কবিতাটি পড়তে, তাও কবিতাটি পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। Oh God, take my soul to that place where I may speak without words. রুমিরই কথা। আমিও জালালউদ্দিন রুমি। নালা শাসন করুক সমুদ্র, তোমার ভেতর তুমি শুধু জারি রাখো প্রাণের প্রবাহ। আকাশ নীলপথে সোনার নৌকা গিরিতরু পেরিয়ে মারিয়ে কুমিল্লা থেকে কোনিয়াতে নিয়ে যাচ্ছে তোমাকে। যে বাঁশি বেহতনা দামাস্কাসে নিঃশ্বাস নুয়ে থাকে তোমার তাবরেজে। দালানকে দরিয়া ভেবে
যারা ছেড়ে গেছে রুহের ফিসফাস, তাদের জন্য কিছু করুণা বাঁচিয়ে রেখো। ভোর ভেঙে যাচ্ছে মুহুর্মুহু সবুজ দরবেশে, খয়েরি সুতায় বোনা আসন্ন সকালের চাদর গায়ে ঠেকাতে পারবে তো বসফরাস রাত? সে কোন কবে মুদ্রা ফেলে গেছো পথে, সেই নাচের রসে সব পা ভিজে গেছে ঘাগরা ও পাগড়ির উন্মত্তে। আমাকে মুক্ত করো প্রভু, আমাকে বন্দি করো প্রভু, এ হেন জন্মে ও বিনাশে উত্থান অনুভূত হোক শিষ্ণে ও বিপ্লবে। আমার আকুল চুম্বন নিয়ে উড়ে গেছে চিড়িয়া, তাকে ধরো হাজার বছরের রুখাশুখা ঠোঁটের কসমে। আমাদের অস্তমিত আলিঙ্গনের প্রভাতে বিভাতে সূর্যাস্ত সেদ্ধ হয়ে ছড়িয়ে যাক চতুর্দিকে চন্দ্র ছাইয়ের উদয়ে উদয়ে। এই বেদরদি মরশুমে মিলন কি আর বিরহ লিখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা এলিক সাফাকে। শেষ রাতে যে তোমার দিলকা হাভেলিতে দাউ দাউ করে বসন্ত বাতাসে কার্নেশন ফুটল কোথায় কোন কবে, স্মৃতিপুরে গেছে নির্বিশেষে ধারাবাহিক সফল সঙ্গমে কিংবা খুচরা মাস্টার বেশনে। আমার কি পানা হবে প্রভু, আমার কি উপায় হবে প্রভু? আজান ফুরালে গম্বুজের হাহাকারে শূন্যতার যে চুমকি ফুটে, নিখোঁজ নন্দনে বন্দর থেকে বন্দরে উদ্বাস্তু অন্তরে। গোধূলির সফর শেষ হয় না কোনো নিভে আসা সমাধানে, বেঁচে থেকে মরে যাওয়ার গন্ধ বিলাতে থাকি মুমূর্ষ আত্মার আগরে আতরে। আমাকে পাবে না তুমি, তোমাকে পাবো না আমি, তবু প্রেম মানে খুঁজতে থাকি আমাকে তুমি, তোমাকে আমি। অসংখ্য ধন্যবাদ কবি পিয়াস মজিদকে। কবি পিয়াস মজিদের যে বিশেষত্ব, তার কবি